অনেক দিন আগের কোনো এক সময়ের কথা। রামপুর নামক কোনো একটি গ্রামে টিনা মিনা নামক দুই বোন বসবাস করত। তারা তাদের সৎ মা সুজাতা এবং সৎ বোন নেহার সঙ্গে বসবাস করত। দুই মা মেয়ে ছিল ভীষণ নির্দয়। তারা টিনা মিনার ওপর অনেক অত্যাচার করত। টিনা এবং মিনার বাবা সুজাতার সঙ্গে দ্বিতীয় বিয়ে এর কারণেই করেছিল যেন টিনা মিনার ভালোভাবে দেখাশোনা করতে পারে, কারণ সে কাজের ক্ষেত্রে প্রায় সময় বাইরে থাকতো। কিন্তু সে কি জানতো যে তার আড়ালে সৎ মা এবং সৎ বোন মিলে টিনা মিনার ওপর এত অত্যাচার করে, তাদেরকে দিয়ে বাড়ির সব কাজ করায়। এমনই কষ্টে ভরা জীবন কাটাচ্ছিল তারা দুই বোন। একদিন টিনা বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছিল। হঠাৎ করে তার পায়ের মধ্যে কাটা ফুটে যায় এবং তার পা থেকে অনেক রক্ত বের হয়। বাড়িতে আসার পর সে তার বোনকে বলে, আপু দেখো, জুতো না থাকার কারণে পায়ে কাটা ফুটে গেছে আর কত রক্ত বের হচ্ছে। আর আমি জানি আমাদের দুষ্টু সৎমা আমাকে ডাক্তারের কাছেও নিয়ে যাবে না। অনেক ব্যথা করছে আপু। টিনা, আমার বোন, কান্না করো না, এখন চুপ করো। আমি তোমার ব্যথাতে হলদির প্রলেপ লাগিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর তুমি তো জানোই, সময় মতো নাস্তা রেডি না করে দিলে এই বাড়িতে কিয়ামত শুরু হয়ে যাবে। তুমি একটু বিশ্রাম করো, আমি এক্ষুনি আসছি। এমনটা বলার পর মিনা রান্নাঘরে গিয়ে তার বোনের জন্য হলদির প্রলেপ বানিয়ে নিয়ে আসে। এরপর সেটা তাকে লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে যায়। মাছ কেটে সে মাছগুলো ভাজতে থাকে। ঠিক তখনই সুজাতা অনেক জোরে জোরে চিৎকার করে বলে, এই অপয়া মিনার বাচ্চা, কোথায় গেলি? দুই বোনের সারাদিন একটাও কাজ নেই, সারাদিন শুধু দুইজন বসে পায়ের ওপর পা তুলে খাই। আমার তো এমন কপাল নেই যে নাস্তা সময় মতো পাবো। মা, আপু মাছ ভাজছে, কিছুটা সময় লাগবে। আমার পায়ে কাটা ফুটে গিয়েছিল, তাই হলদির প্রলেপ দিতে গিয়ে দেরি হয়ে গেছে। মা, আমি বলছিলাম যে একটা সস্তা দেখে স্যান্ডেল আমাকেও কিনে দাও, যেন দ্বিতীয়বার আর পায়ে আঘাত না পাই। কত শখ! কিরে অপয়া, টাকা কি গাছে ঝোলে নাকি যে আমি তোকে নতুন দেখে আবার স্যান্ডেল কিনে দিব? যদি খালি পায়ে হেঁটে হেঁটে তোর পায়ে খোসা পড়ে যায় কিংবা তোর পায়ে কাটা এনে ক্ষত হয়ে যায়, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে এত ফালতু টাকা নেই যে তোদের মতো অপয়া বোনের জন্য খরচ করব। মা, আমার তাড়াতাড়ি 10,000 টাকা চাই। তুমি জানো মলে অনেক ভালো সেল লেগেছে, আর ওইখানে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের ঝুমকা আছে। মা প্লিজ 10,000 টাকা দাও না, আমি তোমার জন্য অনেক সুন্দর দেখে ঝুমকা কিনে নিয়ে আসবো। আরে আমার শাহজাদি মেয়ে, তোমার এত তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার সব কিছু তোমার জন্য আমি সব করতে পারি। তোমার যত টাকা দরকার তোমার মা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। তুমি তো আমার একমাত্র মেয়ে, যদি তোমার ইচ্ছাগুলো পূরণ না করি তাহলে কি এই অপয়া দুই বোনের ইচ্ছা পূরণ করব নাকি? মা, তোমার মন কি এতটাই পাথর? তুমি আমাকে 50 টাকা দিয়ে একটা জুতো কিনে দিচ্ছ না, অথচ তোমার মেয়েকে শপিং করার জন্য 10,000 টাকা দিচ্ছ। তোমরা দুই হাতে টাকা উড়াচ্ছ। বাবা শহরে কত কষ্ট করে ইনকাম করে, আর তোমরা দুইজন এইভাবে টাকা উড়াতে থাকো। তোমাদের লজ্জা করে না? নিজের মেয়েকে 10,000 টাকা দিচ্ছ শপিং করার জন্য, আর আমাদের একটা ভালো পোশাক নেই, ছেঁড়াফাটা পোশাক পরি আমরা। একটা জুতা পর্যন্ত কিনে দাওনি, আর খাবার জন্য বাসি পচা যা থাকে সেই খাবারগুলো। মা দেখেছো, ও এতটুকু একটা মেয়ে আর কিভাবে ওর মুখ চলছে। দেখো মা, আমি বলছি, আজকে তোমার সামনে প্রতিবাদ করছে, কাল যদি বাবা আসে তাহলে বাবাকেও বলে দেবে সব কিছু। তাই আমার মনে হয় তোমার ওকে এক্ষুনি সোজা করা উচিত। টিনার সৎমা প্রচণ্ড রেগে যায় এবং সে টিনাকে নির্মমভাবে মারতে থাকে। টিনার কান্নার শব্দ পেয়ে মিনা দৌড়ে রান্নাঘর থেকে বাইরে আসে এবং তার সৎমাকে টিনাকে মারতে দেখে বলে, মা, ওকে ছেড়ে দাও, ওর আগেই এত চোট লেগেছে, অনেক ব্যথা করছে। ওর পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, কিন্তু যেভাবে তোর ছোট বোন আমার মুখের ওপর কথা বলেছে এর জন্য আমি ওকে কখনোই ক্ষমা করব না। কিন্তু তুই যখন বলছিস তখন ছেড়ে দিচ্ছি, কিন্তু এর জন্য আমার একটা শর্ত আছে। তোর বোন 1 সপ্তাহ পর্যন্ত কালকুঠুরিতে বন্ধ থাকবে, আর এরপর তোকে বাড়ির সব কাজ করতে হবে। আর এর সঙ্গে সঙ্গে আমি একটা ছোট বিজনেস করতে চাই, আর সেই বিজনেসে আমি যে ঝুমকোগুলো বিক্রি করব সেই সব ঝুমকো তোকে এলাকায় গিয়ে ফেরি করে বিক্রি করে আসতে হবে। তাহলেই আমি তোদের দুই অপয়া বোনকে ছাড়তে পারি, নয়তো নয়। মা, আমি তোমার সকল শর্ত মানতে রাজি, কিন্তু দয়া করে তুমি টিনাকে ছেড়ে দাও। মিনা অনেক করে বলার পর সুজাতা টিনাকে ছেড়ে দেয় এবং সে তাকে কালকুঠুরিতে বন্ধ করে দেয়। টিনা ভেতরে অনেক কান্না করে এবং নিজের বোনের এই অবস্থা দেখে মিনাও কান্না করে।
কিন্তু সে তার সৎমা এবং সৎ বোনের সামনে বাধ্য ছিল। সে বাড়ির সব কাজ করত এবং এরপর এলাকায় গিয়ে ফেরি করে ঝুমকো বিক্রি করত। ঝুমকো আছে, ঝুমকো নাও, অনেক সুন্দর সুন্দর ঝুমকো অনেক সস্তাতে পাওয়া যাচ্ছে। ডায়মন্ডের মতো ঝুমকো, ঝুমকো নিয়ে যাও, ঝুমকো অনেক সস্তাতে, অনেক সুন্দর সুন্দর ঝুমকো আছে, ঝুমকো নাও। এমনভাবেই মিনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক গলি থেকে আরেক গলিতে গিয়ে ঝুমকো বিক্রি করে এবং সন্ধ্যাবেলায় বাড়িতে এসে ঝুমকো বিক্রি করে সে যে টাকাগুলো পেত সমস্ত টাকা তার সৎ মায়ের হাতে দিয়ে দিত। আর নিষ্ঠুর সুজাতা সেখান থেকে একটা টাকাও মিনাকে দিত না। এরপর বেচারি ক্লান্ত অবস্থাতেই দুই মা মেয়ের জন্য খাবার রান্না করে। এভাবেই এক সপ্তাহ কেটে যায়। এরপর মিনা তার সৎ মাকে বলে, মা, আজকে পুরো এক সপ্তাহ হয়ে গেছে, দয়া করে তুমি টিনাকে কালকুঠুরি থেকে বের করে দাও। তুমি যেমনভাবে বলেছিলে আমি তেমনটাই করেছি। দেখো, আমি বাড়িতে কাজ করার জন্য আবার বাইরে গিয়ে ঝুমকো বিক্রি করার জন্য কত বেশি অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু তবুও আমি তোমার শর্ত পূরণ করেছি। দয়া করে টিনাকে এখন বের করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে আজকে পুরো 7 দিন হয়ে গেছে, আর আজকে তোর ছোট বোনকে ওই কালকুঠুরি থেকে বাইরে বের করতে হবে। কিন্তু দেখ, তোর বোনকে ভালোভাবে বুঝিয়ে দিস, আজকের পর যদি আমার মুখের ওপর আর কথা বলার চেষ্টা করে, আর যদি ওর বাবা আসলে কিছু বলার চেষ্টা করে, তাহলে কিন্তু ছাড়বো না। এখন তো শুধু কালকুঠুরিতে বন্ধ করেছি, কিন্তু তখন জীবিত দাফন করে দেব। আর এখন থেকে তোর ছোট বোন বাড়ির সব কাজ করবে, আর তুই গিয়ে ঝুমকো বিক্রি করবি, ঠিক আছে? মিনা তার বোনকে কালকুঠুরি থেকে বাইরে বের করে নিয়ে আসে এবং তার জন্য খাবারও নিয়ে আসে। দুই বোন একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। তখন টিনা কান্না করতে করতে তার বোন মিনাকে বলে, আপু দেখো, আমাদের কপাল কত খারাপ। মা কবেই আমাদেরকে ছেড়ে চলে গেছে, এখন বাবাও আমাদের সাথে থাকে না, আর দুষ্টু সৎমা আমাদের উপর কত অত্যাচার করে। জানো আপু, কালকুঠুরিতে আমার এমনটা মনে হচ্ছিল যেন আমি এক্ষুনি মারা যাব। ওইখানে আমার দম বন্ধ হয়ে আসছিল। আর তুমি জানো, 2 দিনে একবার খেতে দিত আমাকে। প্রতিদিন আমি মরার মতো জীবন কাটিয়েছি। এর থেকে অনেক ভালো হয় যে একেবারেই মারা যাই। আপু, বাবা আবার বিয়ে করলো কেন? আমরা দুইজন একে অপরের ভরসা ছিলাম তো। আমরা কখনোই এমন দুষ্ট সৎমা আর সৎ বোন আশা করিনি, যারা এসে আমাদের পুরো জীবনটাই নরকে পরিণত করে দিয়েছে। না ছোট, মৃত্যুর কথা মুখে আনতে নেই। আমাদের জীবনেও খুশি আসবে। এই খারাপ দিন আমাদের জীবনে বেশি দিন থাকবে না। কিন্তু ছোট, এখন তোমাকে এই বাড়ির সব কাজ করতে হবে, আর আমাকে অনেক বেশি ঝুমকো বিক্রি করতে হবে, তাহলেই আমরা এই বাড়িতে থাকতে পারবো। কিন্তু বোন, আজকের পর নেহা আর মাকে কিচ্ছু বলো না, নয়তো মা তোমাকে এর থেকেও অনেক বড় কঠিন শাস্তি দিবে। টিনা তার বোন মিনার কথাগুলো বুঝতে পেরে যায় এবং সে এরপর থেকে চুপচাপ তার মায়ের সব কথা শুনতো। তার মা এবং বোনের ওপর আর কোনো কথা বলতো না। যদি তারা রাতকে দিন এবং দিনকে রাত বলে, তাহলে সে সেটাই মেনে নিত, আর কোনো আবদারও করতো না। অন্যদিকে মিনা খুব ভোরে উঠে ঝুমকো বিক্রি করতে চলে যেত এবং অনেক রাত পর্যন্ত সে ঝুমকো বিক্রি করত এবং সে অনেক বেশি টাকা ইনকাম করে সবগুলো তার সৎমায়ের হাতে তুলে দিত। এমনই একদিন মিনা ঝুমকো বিক্রি করছিল। হঠাৎ করেই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় তার সমস্ত ঝুমকোগুলো পুকুরের মধ্যে পড়ে যায়। এমনকি তার কাছে থাকা টাকাগুলো পুকুরের মধ্যে পড়ে যায়। এমনটা দেখে মিনা অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ভীষণ কান্না করে এবং বলে, আরে এটা কি অনর্থ হয়ে গেল, সব টাকা আর ঝুমকো পুকুরের মধ্যে তো পড়ে গেল। যদি এই কথাটি ভুলেও আমাদের সৎমা জানতে পারে, তাহলে ও তো টিনার আমাকে মেরেই ফেলবে। কি করবো এখন? হে উপরালা, আমাদের মতো অসহায় এতিম বোনের ওপর কিছুটা দয়া করো। এখন আমি কোন মুখ নিয়ে সৎমায়ের কাছে যাব? আরে এ কি, নদীর মধ্যে কে ডুবে যাচ্ছে, ওর জীবন বাঁচাতে হবে। মিনা তাড়াতাড়ি করে সেই নদীর মধ্যে ঝাঁপ দেয়, সেই মহিলার জীবন বাঁচানোর জন্য যে নদীর মধ্যে ডুবে যাচ্ছিল। এবং সে যাকে উদ্ধার করে নিয়ে আসে সে ছিল একজন বৃদ্ধা মহিলা। এরপর সেই বৃদ্ধা মহিলা মিনাকে বলে, মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। কিন্তু মা, তোমাকে ভীষণ উদাস মনে হচ্ছে। কি হয়েছে? কি হয়েছে মা, তুমি এত দুঃখী কেন? বৃদ্ধা মহিলা এমনটা বলার পর মিনা তাকে তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলে। যা কিছু শোনার পর সেই বৃদ্ধা মহিলারও ভীষণ খারাপ লাগে। এরপর সেই বৃদ্ধা মহিলা মিনাকে 3টা নদীর কাছে নিয়ে যায়, যেখানে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট পরী ছিল এবং 3টা নদী 3টা ঝুমকার নদী ছিল। যেখানে প্রথম নদীতে সোনার ঝুমকো বইছিল, দ্বিতীয় নদীতে রূপার ঝুমকো এবং তৃতীয় নদীতে বইছিল হীরার ঝুমকো। যেগুলো দেখার পর মিনা সেই বৃদ্ধা মহিলাকে বলে,
আরে বুড়িমা, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এখানকার কত সুন্দর দৃশ্য। আমি নিজের চোখে এই প্রথম পরি দেখছি। এই পৃথিবীটা কত সুন্দর, কত শান্তি এখানে। বুড়িমা, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? আর এই ঝুমকোর 3টা নদী, এগুলো তো ভীষণ অদ্ভুত দেখতে। মিনা এমনটা বলতে না বলতেই সেই বৃদ্ধা মহিলা অনেক সুন্দর একটা পরীতে রূপান্তরিত হয়ে যায়, যাকে দেখে মিনা ভীষণ অবাক হয়ে যায়। এরপর সেই পরী মিনাকে বলে, মিনা, তুমি অনেক ভালো, আর তোমার সঙ্গে খারাপ হওয়াটা একদম উচিত নয়। আমি সবসময় নিজের রূপ পরিবর্তন করে পৃথিবী লোকে যাই, ওইখানে মানুষদেরকে পরীক্ষা করার জন্য। আর যে আমার পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে যায়, আমি তাকে আমার ঝুমকোর নদীর কাছে নিয়ে আসি। এ নাও সোনা এবং রূপার ঝুমকা, তোমার এবং তোমার বোনের জন্য। এখন তোমরা দুইজন তোমাদের সৎমায়ের অত্যাচারের হাত থেকে বাঁচতে পারো। মিনা পরীর এমন কথা শুনে অনেক খুশি হয় এবং সে পরীর দেওয়া ঝুমকো নিয়ে পরীকে ধন্যবাদ জানিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর সে তার ছোট বোন টিনাকে রূপার ঝুমকো পরিয়ে দেয় এবং সে নিজে সোনার ঝুমকো পরে নেয়। আর এরপর তারা দুই বোন নদীর ঝুমকার সাহায্যে সব কাজ খুব তাড়াতাড়ি করে দেয়। যখন কিছু খাবার ইচ্ছা হতো, তারা অনেক ভালো ভালো খাবার চেয়ে খেত, অনেক ভালো ভালো পোশাক পরতো। আর এখন তাদের ওপর তাদের সৎমা এবং সৎ বোনের অত্যাচারের কোনো প্রভাবই পড়তো না। এভাবেই সময় কাটছিল। একদিন নেহা তার মাকে বলে, মা, আমার মনে হচ্ছে কিছু ঝামেলা আছে। আমি অনেক দিন ধরে নোট করছি, এই দুই বোন খুব খুশি থাকে। আমরা দুই বোনের উপর কত অত্যাচার করি, আর তুমি সেদিন টিনাকে কত মারধর করলে, কিন্তু খেয়াল করেছো ওর শরীরে মারের একটাও দাগ নেই। আর মারার সময়ও এমনভাবে হাসছিল যেন ওর ওপর কোনো প্রভাবই পড়ছে না। আর আগে তো মাত্র একটা থাপ্পড় দিলেই কত কান্না করতো। হ্যাঁ মা, আমারও মনে হচ্ছে এর মধ্যে কোনো ভেজাল আছে। দেখো, আমরা ওদেরকে কত বাসি পচা শুকনো খাবার খেতে দিই, তবুও কিভাবে লাল টমেটোর মতো হয়ে যাচ্ছে। এভাবেই তাদের দুই মামির টিনা এবং মিনার উপর সন্দেহ হয়ে যায় এবং তারা তাদের উপর নজর রাখতে শুরু করে। হঠাৎ করে একদিন তারা দুই মামি দুই বোনকে কথা বলতে শুনে নেয়। আর তারা জানতে পেরে যায় যে পৃথিবীতে পরীদের জাদুর 3টা ঝুমকোর নদী আছে। ও আচ্ছা, তো এই কথা। তাহলে এত দেরি কিসের? চলো ওইখানে আমরাও যাব, পরী জাদুর 3 ঝুমকোর নদীর কাছে। এই দুই অপয়াত আস্ত একটা পাগল হীরার ঝুমকা ছেড়ে রূপা এবং সোনার ঝুমকা নিয়ে এসেছে আর ছোটোখাটো কাজ করছে। আমরা তো অনেক বেশি ধন সম্পদ চাইব আর মহারানীর মতো জীবন কাটাবো। চল তাড়াতাড়ি যাই। দুই মামি পরীর 3 জাদুর নদীর কাছে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। আর আস্তে আস্তে তারা পরীর 3 জাদুর নদীর খোঁজও পেয়ে যায়। তারা সেখানে চলে যায়। দুই মামির সোনা, রূপা এবং হীরার নদীর মধ্যে সবার আগে নজরে পড়ে হীরার ঝুমকোর নদী। কারণ তারা দুইজনে প্রচণ্ড লোভী ছিল, তাই তারা হীরার নদী থেকে ঝুমকো তুলে তাড়াতাড়ি পরে নেয়, যার কারণে তাদের কান দিয়ে অনেক বেশি রক্ত পড়ে এবং তারা ওই নদীতেই পড়ে যায়। তারা বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু বের হতে পারে না। তারা অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন সেখানে পরী চলে আসে এবং দুই মামিকে বলে, তোমরা দুই মামি নিজেদের কর্মের শাস্তি পেয়েছো। দুই মাসুম বাচ্চার ওপর তোমরা অনেক অত্যাচার করে ফেলেছো। এখন তোমরা দুই মামি চিরকালের জন্য আমার হীরার নদীর মধ্যে বন্দী হয়ে থাকবে, কখনোই এর মধ্যে থেকে বের হতে পারবে না। পরীর এমন কথা শুনে দুই মামি আরও বেশি কান্না করে, কিন্তু তারা কিছুতেই সেই নদী থেকে বাইরে বের হতে পারে না। এভাবেই তারা দুই মামি তাদের খারাপ কাজের শাস্তি পেয়ে যায় এবং তারা চিরকালের জন্য সেই নদীর মধ্যে বন্দী হয়ে যায়। অন্যদিকে টিনা এবং মিনা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। তাদের বাবা শহর থেকে আসার পর তারা তাদের সৎমা এবং সৎ বোনের ব্যাপারে বাবার কাছে সব কিছু খুলে বলে, যেটা শোনার পর সুরেশেরও ভীষণ খারাপ লাগে। আর এরপর সে তাদের দুই মেয়েকে ছেড়ে আর কোথাও যায় না। টিনা এবং মিনা পরীর দেওয়া জাদুর নদীর ঝুমকোর কারণে তার বাবার সঙ্গে একটা সুন্দর হাসি খুশি জীবন কাটায়। কনকপুর নামক কোন একটি গ্রামের পাশের জঙ্গলেই একটা অদ্ভুত দেখতে সোনালি রঙের গাছ ছিল। সেই গাছের সব পাতাগুলো ছিল সোনার, এমনকি সেই গাছে যেই ফল ধরতো সেই ফলগুলোও হতো সোনার। আসলে বেশ অনেক বছর আগে কনকপুর নামক সেই গ্রামে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যার কারণে রানীপরী নিজের জাদুশক্তির দ্বারা সেই গ্রামের জঙ্গলে একটা সোনার গাছ তৈরি করে দেয়। সোনার গাছের সাহায্যে গ্রামবাসীদের জীবন আবারও খুশিতে ভরে গিয়েছিল। সেই দিনের পর থেকে গ্রামের কোনো মানুষের যদি কোনো জিনিসের প্রয়োজন হতো, তবে সেদিন সে সেই গাছ থেকে পাতা নিয়ে যেত।
জাদুর গাছ, আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওর চিকিৎসার জন্য আমার কাছে একটা টাকাও নেই। তুমি কি আমাকে ওর চিকিৎসার জন্য 5টা পাতা দিবে? এমনটা বলতে না বলতেই সেই গাছের 5টি পাতা সেখানে এসে পড়ে, আর সেই মহিলা 5টি পাতা নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই সেই জাদুর সোনার গাছ সবাইকে সাহায্য করে। সেই গ্রামেই প্রিয়া নামের একটা মেয়ে বসবাস করত। প্রিয়া সেই সোনার গাছের খুব খেয়াল রাখত। গাছের আশেপাশে একটাও নোংরা আবর্জনা পড়ে থাকতে দিত না। সে প্রতিদিন সকাল সন্ধ্যা 2বার এসে সেই গাছের আশেপাশে পরিষ্কার করত। প্রিয়া ছিল অনাথ একটি মেয়ে, পৃথিবীতে তার কেউ ছিল না, তাই সে সেই গাছের সঙ্গেই মনের কথা খুলে বলতো। প্রিয়া নিজের পেট চালানোর জন্য অন্যের বাড়িতে কাজের লোকের কাজ করত। এ থেকে সে যা পেত তাই নিয়েই সন্তুষ্ট থাকত। সে কখনো নিজের স্বার্থের জন্য কিংবা বাধ্য হয়ে সেই গাছের পাতার ব্যবহার করে না। একদিন প্রিয়া গাছের আশেপাশে পরিষ্কার করছিল, তখন জাদুর সোনার গাছ তাকে বলে, প্রিয়া, তুমি অনেক ভালো। কোনো রকম লোভ না করে তুমি আমার খুব উপকার করো, আমার খুব যত্ন করো। তুমি পরিশ্রম করে নিজের পেট চালাও, অন্যদিকে এই গ্রামবাসীরা সবাই প্রতিদিন নিজেদের স্বার্থের জন্য আমার কাছ থেকে পাতা নেয়। গাছ, তুমি গ্রামবাসীদের এত উপকার করো, তোমার কারণে এই গ্রামের দুর্ভিক্ষ চলে গেছে। এখন সবাই পেট ভরে খাবার খেতে পায়, ভালোভাবে জীবনযাপন করতে পারে। তোমার কারণে এই গ্রামের সবাই খুশি আছে, তাই আমার এটা কর্তব্য তোমার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা। গ্রামবাসীরা তোমার সেবা না করলে কি হয়েছে, আমিও তো এই গ্রামেরই, তাই না? আর তুমি তো আমার একমাত্র ফ্রেন্ড। আমারও তোমার এই বন্ধুত্ব অনেক ভালো লাগে। তুমি সবসময় আমার সঙ্গে এমন বন্ধু হয়েই থেকো। এভাবে প্রতিদিন প্রিয়া এবং গাছ নিজেদের মধ্যে কথা বলতো। এভাবেই কয়েক মাস কেটে যায়। হঠাৎ করেই একদিন এক অন্ধকার রাতে অনেক দূরের কোনো একটি শহর থেকে অনেক বড় একটা জাদুকর নিয়ে আসে। আমি শুনেছি এই গ্রামে একটা জাদুর সোনার গাছ আছে, যে গাছের সমস্ত পাতাগুলো সোনার, আর এর বীজগুলোও নাকি সোনারই হয়। যদি আমি কোনো রকমে ওই গাছের সমস্ত শক্তি পেয়ে যাই, তাহলে আমার শক্তি অতুলনীয় হয়ে যাবে। এরপর জাদুকরনি সোনার গাছের কাছে যায়। ওই সময় সোনার গাছ ঘুমিয়েছিল। ওঠো সোনার গাছ। কে কে এলে এই সময়ে? যাও, এখন আমার ঘুমানোর সময়। আমি এখন কোনো সাহায্য করতে পারবো না। জাদুর গাছ, আমি শুনেছি তুমি অনেক শক্তিশালী আর অসহায় মানুষদেরকেই সাহায্য করো। আমিও একজন অসহায় মানুষ, আমি বাধ্য হয়ে তোমার কাছে এসেছি। তুমি কি আমাকে সাহায্য করবে না? ঠিক আছে, বলো কিসের সাহায্য চাও তুমি? গাছ, আমার একটা পায়ে কোনো শক্তি নেই, অকেজো হয়ে গেছে, আমি চলতে পারছি না, আর আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। তুমি কি আমার বাড়িতে পৌঁছাতে আমাকে সাহায্য করবে? আমি এখন তোমাকে 10টা সোনার পাতা দিচ্ছি, এগুলোর সাহায্যে তুমি তোমার চিকিৎসা করিয়ে নিও। জাদুকরনি 10টা সোনার পাতা নিয়ে নেয় এবং অনেক জোরে জোরে হেসে বলে, বোকা সোনার গাছ, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। আমাকে নিজের জাদু দেখিয়ে এখন আমি তোর সব শক্তি কেড়ে নেব। আমি তোমাকে সাহায্য করলাম, আর তুমি আমার থেকে আমার শক্তিগুলো কেড়ে নিতে চাও? এমনটা করো না, যদি আমার শক্তি চলে যায় তাহলে আমি আর বেঁচে থাকতে পারবো না। জাদুকরনি সোনার গাছের একটা কথাও শোনে না এবং নিজের শক্তির দ্বারা তার ভেতরে থাকা সমস্ত শক্তি সে বের করে নেয়। সব শক্তি কেড়ে নেওয়ার পর গাছের সমস্ত পাতা অদৃশ্য হয়ে যায়। গাছটির ডালগুলো একটা সাধারণ গাছের ডালে পরিণত হয়ে যায়। পরের দিন গ্রামবাসীরা সেই সোনার গাছের জায়গায় সেখানে একটা সাধারণ গাছকে দেখে। তখন তারা ভীষণ অবাক হয়ে যায়। এমনটা দেখে প্রিয়া অনেক কান্না করে। তখন গ্রামের একজন মহিলা বলে, আরে, এই গাছটি তো শুকিয়ে গেছে, এখন অযথা এই গাছটি এখানে এতগুলো জায়গা ঘিরে রেখেছে, এই গাছটি এখানে রাখা উচিত নয়। দেখলেও তো খুব একটা ভালো লাগছে না, তাই এটা কেটে ফেলা উচিত। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, এই গাছের জায়গায় অন্য আরেকটা গাছ লাগিয়ে দিব, কিছু না হোক আমরা ফল তো পাবো। এসব কথা শোনার পর প্রিয়া বলে, আমি আপনাদের মতো খারাপ আর লোভী মানুষ আজকের আগে কখনো দেখিনি। এটা কেমন ধরনের কথা বলছিস প্রিয়া? বড়দের সঙ্গে কথা বলতে হয় কিভাবে জানিস না? চাচি, তোমাদের দেখে যেটা মনে হলো আমি সেটাই বললাম। যতদিন পর্যন্ত এই গাছটি কাজে ছিল ততদিন পর্যন্ত এই গাছটির খুব সেবা করেছো, আর যখন এই গাছটি শুকিয়ে গেছে তখন তোমরা গাছটি কাটার চিন্তা করছো। তোমাদের এটা মনে রাখা উচিত যে এই গাছটি জীবিত থাকা পর্যন্ত আমাদের সকল গ্রামবাসীদেরকে অনেক সাহায্য করেছে। কিন্তু এই গাছটি রেখে কি হবে? এই গাছটির এই অবস্থা কিভাবে হলো এটা আমাদের সবাইকে খোঁজ করতে হবে।
আমি কাউকে এই গাছটিতে হাত দিতে দিব না। যেমনই হোক না কেন এই গাছটি এইখানেই থাকবে। দেখো তো এতটুকু একটা মেয়ে কিভাবে কথা বলছে, নিজের আগে পিছে তো কেউ নেই, আর আমাদের সঙ্গে লড়াই করছে এই গাছটিকে বাঁচানোর জন্য। আমরাও দেখব এই গাছটি কাটার থেকে তুই আমাকে কিভাবে আটকাস। কেউ যদি এক পাও সামনে এগোও না তাহলে আমি এই গাছ কাটার অপরাধে পুলিশ ডাকবো এখানে। এরপর পুলিশের জেলখানা থেকে কে বাঁচায় আমিও দেখব। এখন কারোর সাহস থাকলে এসে দেখাও গাছটি কেটে। প্রিয়ার এমন হুমকি শুনে গ্রামবাসীদের প্রচণ্ড রাগ হয়, কিন্তু তারা কিছুই করতে পারে না, আর তারা সেখান থেকে চলে যায়। গ্রামবাসীরা চলে যাবার পর প্রিয়া সেই গাছের নিচে বসে কান্না করতে থাকে। সোনার গাছ, তোমার কি হয়েছে? আমার তোমাকে অনেক মনে পড়ছে। একমাত্র তুমিই তো ছিল যাকে আমি আমার মনের কথা বলে হালকা হতাম। জানি না তোমার সঙ্গে এমনটা কে করেছে। সত্যিটা জানতে পারলে ওই মানুষকে আমি ছাড়বো না। যতদিন তুমি ছিলে ততদিন আমার নিজেকে অনাথ মনে হয়নি, কিন্তু আজকে তোমার অভাবে আমার সত্যিই মনে হচ্ছে আমি অনাথ। যদি আমি আবার তোমাকে আগের মতো করে দিতে পারতাম। এই গ্রামবাসীরা তোমাকে এখান থেকে সরানোর কথা ভাবছে, কিন্তু আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দেব না। তুমি অনেক ভালো প্রিয়া, তুমি এখনো আমার সঙ্গ ছাড়োনি। আমার ভিতরে এখনো কিছুটা জীবন আছে, কিন্তু আমি বেশিক্ষণ পর্যন্ত এইভাবে বেঁচে থাকতে পারবো না। গাছ, তুমি বেঁচে আছো? তোমার কথা শুনে আমার সত্যি অনেক ভালো লাগছে। তুমি আমাকে বলো, আমি তোমাকে আগের মতো কিভাবে করতে পারবো? তোমাকে আগের মতো ঠিক করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তুমি আবার কিভাবে ঠিক হতে পারবে বলো আমাকে। প্রিয়া, এটা অনেক কঠিন একটা কাজ। আমি তোমার জীবন বিপদের মুখে ফেলতে চাই না। না গাছ, তোমার জন্য আমি আমার জীবন বিপদের মুখে ফেলতে পারি। বলো তুমি। প্রিয়া, এই জঙ্গলে একটা জাদুর গুহা আছে। ওই গুহার মাঝখানে মধ্যরাতে একটা রূপার গাছ হাজির হয়। তুমি ওই রূপার গাছ থেকে রূপার 4টি পাতা নিয়ে এসে আমার ওপর রেখে দিও। এরপর আমি আবারও আগের মতো হয়ে যেতে পারবো। রূপার গাছ? কিন্তু গুহার মধ্যে রূপার গাছ কোথায় থেকে এলো? যে রানীপরি আমাকে এখানে রেখে গিয়েছিল, ওই রানীপরি ওই গুহার মধ্যে ওই রূপার গাছটি রেখে গিয়েছিল, যেটা দিনের বেলায় কেউ দেখতে পায় না, কিন্তু মধ্যরাতে এটা সবাই দেখতে পাই। উনি আমাকে বলেছিলেন কেউ যখন ধোঁকা দিয়ে তোমার সমস্ত শক্তি কেড়ে নিবে তখন এই রূপার গাছ তোমাকে সাহায্য করবে। মধ্যরাতে ওই গুহার বাইরে জঙ্গলি জানোয়ার বসবাস করে, এর কারণে তুমি নিজের খেয়াল রেখো। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, আর না আমি তোমার কিছু হতে দেব। সেই দিন মধ্যরাতে প্রিয়া সেই গুহার কাছে যাই। গুহার বাইরে একটা সিংহ ছিল যে ঘুমিয়েছিল। আরে, এটা তো অনেক ভয়ঙ্কর একটা সিংহ, কিন্তু ও তো এখন ঘুমিয়ে আছে। আমি চুপি চুপি ভেতরে চলে যাই। প্রিয়া লুকিয়ে লুকিয়ে সেই গুহার মধ্যে প্রবেশ করে। গুহার মধ্যে প্রবেশ করতেই প্রিয়া সেই রূপার গাছ দেখতে পাই। জাদুর রূপার গাছ, জাদুর সোনার গাছের তোমার অনেক প্রয়োজন। দয়া করে তুমি তোমার গাছের 4টি পাতা আমাকে দিয়ে দাও। আমি এটা খুব ভালোভাবে জানি, আর আমাকে এখানে তৈরি করা হয়েছিল জাদুর সোনার গাছকে সাহায্য করার জন্যই। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এরপর রূপার গাছ প্রিয়াকে 4টা ডাল দিয়ে দেয়। দেওয়ার পর সঙ্গে সঙ্গে সেই গাছ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। প্রিয়া রূপার ডাল নিয়ে সোনার গাছের কাছে চলে আসে এবং সে সেই ডালগুলো সোনার গাছের উপরে রেখে দেয়। পরের দিন সকালবেলায় প্রিয়া আবারও গাছের কাছে যায়। তখন সে দেখে যে গাছটি আবারও আগের মতো হয়ে গেছে। প্রিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার জীবন আবারও ফিরিয়ে দিলে। কোনো বন্ধু থাকলে তোমার মতো হওয়া উচিত, যে অন্য বন্ধুর জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারি। গাছ, এখন তো তুমি আমাকে বলো, তোমার সমস্ত শক্তি কে ছিনিয়ে নিয়েছিল? এক জাদুকর্ণী আমার থেকে আমার সমস্ত শক্তি কেড়ে নিয়েছিল, আর আমার মনে হয় আজকেও ও আসবে আমার সমস্ত শক্তি কেড়ে নিতে। ঠিক আছে, তাহলে আজকে রাতে আমি এখান থেকে কোথাও যাব না। সেই দিন রাতে আবারও সেই জাদুকর্ণী সেখানে আসে এবং সে গাছের শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রিয়া সেই মুহূর্তে পেছন থেকে এসে জাদুকর্ণীর মাথার উপরে লাঠি দিয়ে অনেক জোরে একটি বাড়ি মারে। তোমার এত বড় সাহস কিভাবে হলো সোনার গাছের পাতা কেড়ে নিয়ে ওকে মেরে ফেলার? জাদুকর্ণী ভীষণ ভয় পেয়ে যায়, আর এরপর সে সেখান থেকে পালিয়ে যায়। তোমার কারণে এই জাদুকর্ণী আর কখনোই এখানে আসবে না। হ্যাঁ, এখন তুমি আমাকে কথা দাও যে তুমি এই গ্রামবাসীদেরকে আর কখনো কোনো সাহায্য করবে না, কারণ তোমার শক্তি চলে যাবার পর এরা তোমাকে কেটে ফেলার চিন্তা করেছিল। এখন তুমি শুধু সেই মানুষদেরকেই সাহায্য করবে যাদের তোমাকে সত্যিই প্রয়োজন। ঠিক আছে প্রিয়া, আমি ওদেরকেই সাহায্য করব যাদের আমার শক্তির খুব প্রয়োজন। কিন্তু তোমাকেও এখন আমাকে একটা কথা দিতে হবে যে তুমি অন্যের বাড়িতে আর কাজের লোকের কাজ করবে না।
আর আমার পাতা বিক্রি করে তুমি হাসি খুশি একটা জীবন কাটাবে। প্রিয়া সোনার গাছের কথা মেনে নেয়। এভাবেই চিরকালের জন্য সবকিছু ঠিক হয়ে যায়। প্রিয়ার সমস্ত দারিদ্রতা চলে যায়। এরপর সে হাসি খুশিতে সুন্দর একটা জীবন কাটায়।